বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অবরুদ্ধ বাংলাদেশ এই অর্থে যে বিএনপি এবং তার মিত্র ২০ দলীয় জোটের বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে ৫ই জানুয়ারি বিকেল থেকে সারা দেশে রাজপথ, রেলপথ, নৌপথ অবরোধ চলছে। একই তালে বলা যেতে পারে বিএনপি নেত্রী নিজেও অবরুদ্ধ আছেন তার গুলশানস্থ কার্যালয়ে ৩রা জানুয়ারি রাত থেকে, এবং এখন পর্যন্ত তালা ঝুলছে। যদিও তার কার্যালয়ের সামনে, যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি মুক্ত আছেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন। বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলা আদালতে বিচারাধীন রয়েছে, সেই মামলায় তিনি গতকাল সময় চেয়েছিলেন। তার পক্ষ থেকে আদালত সেই আবেদন নাকচ করে দিয়েছে এবং আগামী ১৫ই জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছে। অন্যদিকে গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের যে কোনো ধরনের বক্তব্য, বক্তৃতা, বিবৃতিকে প্রকাশ নিষিদ্ধ করেছে সংবাদ মাধ্যমে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে, এবং এ বিষয়ে একটি রুলও ইস্যু করেছে হাইকোর্টের বেঞ্চ। দেশের এই পরিস্থিতি, এবং আপনারা জানেন যে আগামী ৯ তারিখ থেকে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে ঢাকায়, কিন্তু লক্ষণ যেটি এখন পর্যন্ত বলছে তাতে করে যে বিএনপির অবস্থান এতটাই অনড় যে তারা কোনোভাবেই তাদের যে আন্দোলনের গতি সেটি শ্লথ না হয় বা সেখানে কোনো বাধা পড়ে, সেরকম অবস্থায় তারা নিয়ে যেতে চাইছে না। অর্থাৎ এটি শিথিল বা স্থগিত করবার যে সম্ভাবনা বা আলোচনা রয়েছে, এখন পর্যন্ত সেরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। এটি নিয়ে অবশ্য তাদের দলের ভেতরে নানা রকমের মত রয়েছে। অন্যদিকে গত ৬ তারিখ থেকে আজও দেশের বিভিন্ন জেলায় হরতাল পালিত হচ্ছে। নানান জায়গায় নানান কারণে বিএনপি সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেপ্তারের প্রতিবাদও তার জেলায় হরতাল পালিত হয়েছে গতকাল, এবং অন্যান্য জেলায় নানা কারণে হরতাল পালিত হচ্ছে। এবং গতকালও দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর, হতাহতের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এরকম একটি পরিস্থিতিতে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি, আমার একেবারে বায়ে বসা রয়েছেন কীট তত্ত্ববিদ, যদিও বলি মানুষ নামের কীট পতঙ্গ নিয়ে তিনি আলোচনা করতে সিদ্ধহস্ত, রাজনৈতিক পর্যবেক্ষক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী। তারপরে রয়েছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এফবিসিসির পরিচালক, এবং বিভিন্ন চেম্বারে বিভিন্ন সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন, কখনো পরিচালক হিসেবে, কখনো প্রেসিডেন্ট হিসেবে, মিস্টার আব্দুল হক। এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বিসিএস মুজিবনগর মুক্তিযোদ্ধা অফিসার সমিতির মহাসচিব এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যুদ্ধ বিষয়ক সংবাদদাতা মুসা সাদিক, যার মূল নাম হচ্ছে মোহাম্মদ মুসা সাদিক নামেও তিনি পরিচিত। স্বাগত আপনার তিনজনকে স্টুডিওতে। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করি। যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ এখন আছে, এটি অবশ্য ১৫ দিন আগে বা ১ মাস আগে ধারণা করা যায়নি যে হঠাৎ করে বাংলাদেশ এরকম একটা পরিস্থিতির মধ্যে যাবে। বিশেষ করে ৫ই জানুয়ারির পরে এরকম মনে হয়নি কখনো, কিন্তু হঠাৎ করে এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো কি মনে হচ্ছে, আপনি কোথায় আছি, কোথায় যাচ্ছি আমরা? কঠিন প্রেডিকশন, কঠিন ব্যাপার এই ধরনের একটা প্রেডিকশন করা। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করেছেন, একজন ব্যক্তিকে অবরুদ্ধ করেছেন। খালেদা জিয়া সারা বাংলাদেশের জনগণকে অবরুদ্ধ করেছেন। এইখানেই আমাদের যে অসুস্থ একটা রাজনীতির যে ধারা, সেই ধারায় আমরা আবার কেমনে যেন ফিরে আসতেছি। আপনি যদি গত বছর দেখেন যে 2013 সনে যে আপনার 5ই জানুয়ারির নির্বাচনের 2013-তে যে ধরনের একটা সহিংসতা ছিল, যে ধরনের একটা আপনার অরাজকতা ছিল, সেই দিকেই যেন আমরা আবার হাঁটি হাঁটি পায়ে ফিরে যাচ্ছি। এখানে দেখুন, এখানে যে এটা তো দুইটা রাজনৈতিক দলের ভিতরের সংঘাত তা নয়, কিন্তু এখানে খুব একটা আদর্শগত যে একটা পার্থক্য আছে সেটাও আমার কাছে মনে হয় না। কারণ দুই দলের অর্থনৈতিক যে প্রোগ্রাম, ডেভেলপমেন্ট প্ল্যান মোটামুটি কিন্তু সেম। কিন্তু এইখানে যে দ্বন্দ্বটা হচ্ছে, যে কন্টেস্ট হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার, পারি মারি ওরি যেভাবেই হোক। এখানে একটা 7 দফা বলে বিএনপি একটা 7 দফা বলে একটা প্রোগ্রাম, একটা দাবি করেছে। এটা যদি আপনি পড়েন, এর ভিতরে কোনো খুব একটা সারবত্তা আছে বলে আমার কাছে মনে হয় না। তারা বলে নাই যে কখন ইলেকশন হবে। ইলেকশন
2019 সালের মধ্যে হবে না মধ্যবর্তী ইলেকশন, এটা কিন্তু তাদের এই দাবিতে নাই। সেখানে তারা একটা দাবি করছে যে তারা এক ধরনের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মৃত্যু ঘটেছে মওদুদ আহমেদ এবং তারেক রহমানের এই দুজনের মাধ্যমে। মওদুদ আহমেদ যখন জাজদের আপনার ওই বয়স বাড়িয়ে এটাকে একটা মেকানিজম করতে গেলেন, এবং তারেক রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের মাধ্যমে এটাকে আরো বেশি মেকানিজম করতে গেলেন, তখন কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে গেল। 2006 সনের 22শে জানুয়ারিতে যে আজিজ মার্কা ইলেকশন হতে যাচ্ছিল, সেই ইলেকশন হলে কি হতো? এখন তারা আবার সেই তত্ত্বাবধায়ক টাইপেরই চাচ্ছেন একটা ইলেকশনে, দাবির ভিতরে তাদের কিন্তু আছে। এবং সেখানে তারা একটা জিনিস বলছেন যে যেদিন নির্বাচনের ডেট ঘোষণা করা হবে সেই দিনই সরকার এবং সংসদ বিলুপ্ত হবে। সংসদ ফাইন, অর্থাৎ তার আগের দিন পর্যন্ত এই সরকার থাকবে, এই সংসদও থাকবে। কিন্তু ইলেকশনের ডেট নির্ধারণ করেন কিন্তু ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশন যখন নির্ধারণ করে দেন তার 1 মাসের ভিতরে ইলেকশন হয়ে যায়। অর্থাৎ ইলেকশনে যেদিন ইলেকশন হবে তার 1 মাস আগ পর্যন্ত কিন্তু এই সরকার থাকতে পারে। তারপর আরেকটা কোশ্চেন, তারা আরেকটা দাবি করেছেন যে সকল রাজনৈতিক দলের সম্মতিতে কয়েকজন ব্যক্তি যারা নিরপেক্ষ, যোগ্য, সৎ, তারা ওই সরকারে থাকবেন। সকল রাজনৈতিক দল, অনেক রাজনৈতিক দল আছে, তবু আমি ধরে নেই যে 42টা নিবন্ধিত যে দল আছে, সেই নিবন্ধিত দলগুলির সম্মতিতে যদি কয়েকজন লোক পাওয়া যায় যারা যোগ্য, যারা সৎ, যারা নিরপেক্ষ, তাহলে আমাদের আর ইলেকশনের কোনো দরকার আছে? এ ধরনের কোনো ব্যাপার ঘটবে না যেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এক হয়ে কয়েকজন লোককে এই রাষ্ট্র ক্ষমতায় ইলেকশন করার জন্য দিতে পারবে। সুতরাং এই যে দাবিটা, এই যে তাদের 7 দফা দাবি, এ দাবি অনেক ভেবেচিন্তে তারা দিয়েছেন। আমার মনে হয় না তাদের যে আন্দোলন করার ইচ্ছা, বিএনপির যে আন্দোলন করার ইচ্ছা, সেটা আমার কাছে প্রতীয়মান হয় না। তারা কিছু স্পোরাডিক কিছু ভায়োলেন্স করতেছে না, কিন্তু এটা তো একটা সহজ উপায়ও বের করা যেত। ধরেন 42টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে, কার শক্তি বেশি কম সেই বিবেচনা না গিয়ে প্রত্যেকটি দলকে যদি নির্বাচন কমিশন বা অন্য কেউ বলে যে 10টি করে নাম দিক, তার মধ্যে কমন যে নামগুলো পড়বে, যে সেই 10 জন শীর্ষে যেই 10টি নাম আসবে, সেই 10 জন তত্ত্বাবধায়ক সরকারে থাকবে। সেই ধরনের ঐক্যমত্যের ব্যবস্থা যদি থাকতো তাহলে কিন্তু আজকে আমরা এই অসুস্থ রাজনীতির মধ্যে পড়ি না। আপনার এখানে তাদের মূল উদ্দেশ্য কি? অ্যাকচুয়ালি আপনি যদি গভীরভাবেই দেখেন, তালগাছটা আমার চাই, তালগাছটা আমার চাই, এবং যাচ্ছে কারা? দুইটা পরিবার। এখানে এই 2 পরিবারের ভিতরের একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে আমরা নেরিকুত্তার মতো চিড়েচেপটা হয়ে যাচ্ছি। যখন এই যে বলে না যে নেরিকুত্তার মতো পিটাবো, তখন আমি ভয় পেয়ে যাই। ভয় পাই কেন? এরা এই 2 দল তো আমাদেরকে, সাধারণ আমজনতাকে নেরিকুত্তা ছাড়া কিছু ভাবেন না। সেজন্যই যখন নেরিকুত্তা পিটাবে তখন আমি একজন সাধারণ লোক হিসেবে একটু কিছুটা ভীত হই। জি, শুনবো আরো কথা। মিস্টার মোহাম্মদ মুসা, আমি পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আমি ডক্টর মঞ্জুর চৌধুরী সাহেবের আলোচনা শুনছিলাম। হক সাহেব আছেন, খুব প্রবীণ, তার সাথে অনেকদিন দেখা হলো। দেখতে প্রবীণ, খুব একটা প্রবীণ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের এখনকার কনটেক্সটে ডক্টর চৌধুরী সাহেব বললেন যে তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, তারেক মোদি রাইটলি সেট, ভেরি জেনুইনলি সেট। তারা চিফ জাস্টিস বয়স বাড়ালো, পরবর্তীকালে শাহাবুদ্দিন তারা জাস্টিস ইয়াজউদ্দিন সাহেবকে কেয়ারটেকার চিফ করলো। আমি আপনাকে বলি, আজকের পরিস্থিতি যা দেখতে পাচ্ছি সেটা, আমি সারা বাংলাদেশের থানা পর্যন্ত আমার অর্গানাইজেশন আছে। আমি 81 থেকে এই অর্গানাইজেশনের সেক্রেটারি, ইলেক্টেড সেক্রেটারি জেনারেল। সারা বাংলাদেশটাকে পাকিস্তান যে ফেল্ড কান্ট্রি, সেই ফেল্ড কান্ট্রির নির্দেশদাতাদের নির্দেশে এখানে একটা দল, বেগম জিয়া, এই দেশটাকে ধ্বংস করার জন্য, ফেল্ড কান্ট্রিতে রূপান্তরিত করার জন্য এই অবরোধ দিয়েছে। উনি যে অবরুদ্ধ আছেন বা আদৌ আছেন কিনা বলছি, এই যে ডক্টর মঞ্জুর সাহেব বলছে রাইটলি, উনি শেখ হাসিনা একজনকে অবরোধ করেছে, উনি সারা বাংলাদেশের মানুষকে অবরুদ্ধ করেছে। ওনার যদি, বেগম জিয়াকে আপনাকে বলি, অন বিহাফ অফ দি ফ্রিডম ফাইটার্স অফিসার্স এন্ড এমপ্লয়িজ অফ দি রিপাবলিক, আপনি পাকিস্তান অবরোধ দেন,
আপনি পাকিস্তানে হরতাল দেন, আপনি বাংলাদেশ তো আপনার দেশ না, বাংলাদেশ কি আপনার দেশ? আপনি কেন বাংলাদেশে হরতাল দেন? আমার বইতে আছে ওই যে সিরুমিয়া কুমিল্লার দারোগা সে আসছে আপনাকে নিতে, বোরকা নিয়ে আসছে, আপনি জান নাই সিনেমাকে দারোগা সিনেমার পরে শহীদ হয়ে গেছে। সিনেমা তাজুদ্দিন স্যার বেগম সাহেবকে, মনসুর ইসলাম বেগম সাহেবকে, সকল এটি তো এখন তো আমার তো এটি তো ইস্যু নয়, ইস্যু হচ্ছে মানি আর না মানি। তিনি এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেত্রী, বর্তমান সিচুয়েশনটা আমরা অ্যানালাইসিস করি। আমি বলতে যাচ্ছি তো তিনি বাংলাদেশকে অবরুদ্ধ করে হরতাল করে একটা ফেল্ড কান্ট্রি করে, বাংলাদেশ সুন্দর চলছিল, আপনি ইলেকশন আসেননি, আপনিও। আমি মোদিজির শপথ অনুষ্ঠান দিল্লিতে গেছিলাম, সেখানে ব্রিটিশ পার্লামেন্টের এশিয়ান সাব কমিটির চেয়ারম্যান স্যার জন হার্টের সাথে দেখা, আমি বললাম, সে আমাকে আঙুচ্ছে কত বললাম ইত্যাদি ইত্যাদি, সবার সামনে বললাম ভালোই চলতে। পরে আলাদা তখন ডেকে বললাম যে তোমরা কি আমাদের এটাকে লেজিটিমেসি দিয়েছ গভর্নমেন্ট? বলে লুক, যেটা পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার, মাতৃজঠর, সেই জায়গার এমপি উনি আমাকে বলছেন ইভেন অন ভোটকাস্ট হি ইজ ইলেক্টেড। কেউ যদি না আসে, হোয়াট রেফারি উইল ডু? রেফারি উইল গিভ ওয়াক ওভার টু আদার ফুটবল গ্রুপ। সুতরাং ইলেকশন হয়েছে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট হোল। পৃথিবীর সমস্ত প্রেসিডেন্ট এই ইলেকশন মেনে নিয়েছে, সমস্ত প্রধানমন্ত্রী, পৃথিবীর সমস্ত চিফ অফ স্টাফ এই ইলেকশন মেনে নিয়েছে, পৃথিবীর সমস্ত চিফ জাস্টিস, হাইকোর্ট এন্ড সুপ্রিম কোর্ট অল ওভার দি ওয়ার্ল্ড এই ইলেকশন মেনে নিয়েছে। আপনি আমাদের ইলেকশনের নামে আপনি যে অরাজকতা করতেছেন, বাংলাদেশের শত সহস্র কোটি ক্ষতি করতেছেন, দেখেন এই ডিভাইন জাজমেন্ট উইল কাম ডাউন অন ইউর হেড অ্যান্ড শোল্ডার। আপনি পাকিস্তানের নির্দেশে আপনার ছেলে, আমি তারকে বলি, সে কি করে দেশের জাতি, এই দেখেন আপনি যে বলতেছেন জর্জ ওয়াশিংটনের নামে কেউ কথা বলুক, আমেরিকার রাজনীতি করতে পারবে? হোচিমিন ভিয়েতনামে তার বিরুদ্ধে কথা বলুক, ভিয়েতনামে রাজনীতি করতে পারবে? এই যে মহাত্মা গান্ধীর বিরুদ্ধে কথা বলে কেউ ভারতে রাজনীতি করবে? মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের জাতির পিতা, তার বিরুদ্ধে কথা বলে কেউ রাজনীতি করতে পারবে? এই যে জাতির জনক, আরে সূর্যের নামে নাম শেখ মুজিবুর রহমান, জাতির জনকের নামে তোমার বাবা মুক্তিযুদ্ধ করেছে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে আমরা ঝাঁপিয়ে পড়েছি। ক্যাপ্টেন আব্দুল কাদের কথা মনে পড়ে মহল ছেড়ে শহীদ হয়ে গেল, সে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলেই পাকিস্তানি বান্দারে ঝাঁপিয়ে পড়েছে। আজকে পাকিস্তানিরা কি চায়? যে আমাদের যে যুদ্ধ সঙ্গীত, যে রণ সঙ্গীত, যেটা ওয়ার ক্রাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধুটাকে তারা বিতর্কিত করতে চায়, যাতে আমাদের জাতির মূল শক্তি, মূল প্রেরণা সে থেকে জাতি বিচ্ছিন্ন হয়ে যায়। বাংলাদেশের যুদ্ধ সঙ্গীত বা রণসঙ্গীত ছিল চল চল চল, না আমি বলছি ওয়ার ক্রাই, রণধ্বনি। এই রণধ্বনি তারা কেড়ে নিতে চায়। আমি বলি আমি রণাঙ্গনে ছিলাম 9 মাস, আমাকে পাকিস্তান ধরে মেরে ফেলে রেখেছে। তাজুদ্দিন সাহেবের রিপোর্ট আছে যে আমাকে লাশের মধ্যে থেকে নিয়ে আসছে ক্যাপ্টেন আমি 10 সেকেন্ড। সেখানে আমার মনে আছে ওরা যখন আলী 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 করে এগিয়ে আসতো, আমরা বাঙালি মুক্তিযোদ্ধা, তোমার বাবা জিয়াউর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মুক্তিযোদ্ধাদের নিয়ে সেখানে ঝাঁপিয়ে পড়তো। আমাদের এই যে ওয়ার্ক নাই, এটা যে সে ধ্বংস করে দিচ্ছে, তার মানে কি? এই যে দেখেন, আমি আর 5 সেকেন্ড এই ইতিহাদ আমাকে একটা টিকিট দিছে, এটা লটারির টিকিট। আমি ইউরোপে যে কোনো দেশে যাবার জন্য আমি যেতে পারি না এই কেননা সেখানে গিয়ে হোটেলে খাবো কোথায়? আর তারেক রহমান আইসের হাজার টাকায় লন্ডনে বসে থাকছে, আমি একটা সচিব এই দেশের, আমি বিদেশে যেতে পারি না, টিকিট ফ্রি পাওয়া সব সত্যি তাদের। আর সে লন্ডনে বসে এত মাস এত বছর আছে, কার টাকা? আইসে হাজার কোটি টাকা দিয়ে পুষতেছে বাঙালি জাতিকে, বাঙালি জাতির প্রাণ। ধন্যবাদ মিস্টার আব্দুল হক। অ্যাজ এ বিজনেস লিডার আপনি কি দেখছেন? অ্যাকচুয়ালি বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে তাতে আমাদের সারা দেশের ব্যবসায়ী কমিউনিটি, বিশেষ করে শ্রমিক, কৃষক, উৎপাদক শ্রেণী যারা আজকে মুহূর্তে, যেমন ধরুন সারা দেশ থেকে যে সবজিগুলো আসতো, তারা কিন্তু সবজিগুলো খেতে পচিয়ে দিচ্ছে। একে তো দাম কম, তারপরে হচ্ছে এরকম একটা অবস্থায় এটা নিঃসন্দেহে শীতকালে কিন্তু সবজির জন্য এটা দেশে বিদেশে সবজি রপ্তানি হয় এবং রাজধানী শহরে আসে, বিভিন্ন শহরে যায়। আমার মনে হয় যে এখানে একটা মারাত্মক রকমের বেদনাকর অবস্থা দাঁড়াচ্ছে অর্থনীতিতে, যেটা সম্ভবত আমাদের বাংলাদেশের রাজনীতি এমনিতেই ঝঞ্ঝা বিক্ষুব্ধ। তার মধ্যে এই জানুয়ারিতে নতুন বছর শুরু হওয়ার সময় যা শুরু হলো, যখন কিনা গ্লোবালি বাংলাদেশ একটা খুব ভালো
অবস্থানের দিকে ক্রমশ যাচ্ছিল এবং এখানে অনেক বড় বিনিয়োগের আশার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছিল এবং আমরা মনে করছিলাম যে সরকার এবং রাজনৈতিক দল, বিশেষ করে সরকার এবং বিরোধী দল, একটা গাড়ির সামনের চাকা এবং পেছনের চাকা। তা আমি রাজনীতি বুঝি না, কিন্তু অর্থনীতিকে চালানোর জন্য যে রাজনীতির দরকার ততটুকু আমাদের বুঝতেই হয়। আমরা এটা বুঝতে পারছি যে রাজনীতির কারণে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা বহুবার বলার চেষ্টা করেছি এই প্রোগ্রামের মাধ্যমে যে দেখুন, দেশের বয়স এখন 40-এর বেশি হলো, আমাদেরও দেখতে দেখতে প্রায় 60-এর বেশি হয়ে গেল বয়স। আমরা কিন্তু অনেক উন্নতির ট্রেন্ড মিস করেছি। এখন কিন্তু এটা চীনে যখন কস্ট অফ প্রোডাকশন অনেক বেড়ে যাচ্ছে, তখন বাংলাদেশের মতো দেশে ভিয়েতনাম তার বেনিফিট নিচ্ছে। ভিয়েতনামে প্রায় $10 বিলিয়নের বেশি বিনিয়োগ হয়েছে, যেখানে আমরা $1 বিলিয়নও নিতে পারিনি। এর কারণ হচ্ছে আমরা প্রস্তুত না। এখন বিনিয়োগকারীরা কিন্তু যেখানে সুবিধা পাবে সেখানেই যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতেও কিন্তু একটা মৌলবাদী শক্তির সমর্থন নিয়ে আসা মোদি কিন্তু সেটাকে পেছনে রেখে অর্থনীতির ভাষায় কথা বলছেন। তিনি কিন্তু বলছেন যে মন্দিরের চেয়ে বেশি দরকার আমার টয়লেটের, স্বাস্থ্যের জন্য। ভারতের স্বাস্থ্যের অবস্থা ভালো না। এবং সবাই কিন্তু, যেমন ধরুন তন্ত্র যাই হোক, চীনে এক পার্টির কমিউনিস্ট পার্টি, কিন্তু তারা সারা চীনে খুঁজলে, বহুবার আমরা আলোচনা করেছি, একটি পোস্টারও পাওয়া যাবে না কি চীনের যুব কমিউনিজম অথবা ছাত্র কমিউনিস্ট অথবা কমিউনিস্ট পার্টির অথবা মহাসড়কের কোনো পোস্টার সারা চীনে খুঁজলেও আপনি পাবেন না। সেখানে আমরা আজকে 40 বছর পরে এসে কি অবস্থায় আছি, এটা ভাবলে খুব বেদনাকর মনে হয় যে আমরা এই মুহূর্তে, আপনি পোস্টারের কথা বলেন তো, ঢাকায় ঘুরলে দৃষ্টি দূষণ হবে। বিশাল একটা বড় রকমের অর্থনীতি এবং তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে, এটা সত্যি কথা বলতে ভাবতে আমার কান্না পায়। এবং বাইরে যারা আসে বিনিয়োগ করতে, তারাও হয়তো ভাবে যে কোথায় আসলাম। এটা তো একসময় কমিউনিস্টরা এটা করতো, মানে যখন চীনে প্রথম কমিউনিজম আসতো তখন তারা এগুলো নিয়ে পোস্টার নিয়ে বসে থাকতো। ভিয়েতনামে কিন্তু তা নয়, ভিয়েতনামেও কিন্তু অনেক ম্যাচিউর আচরণ করছে। আজকে ক্ষমতাসীন আওয়ামী লীগ যারা ক্ষমতায় আছেন তারা কিন্তু এটা অনেক পুরনো পার্টি, 60-এর বেশি তাদের বয়স। তা আমরা বিশ্বাস করি যে তারা, বর্তমান প্রধানমন্ত্রী অনেকবার প্রধানমন্ত্রী হলেন এবং যিনি বিরোধী দলের প্রধান নেত্রী তিনিও কিন্তু অনেকবার প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা বিনয়ের সঙ্গে বলবো ব্যবসায়ী সমাজ থেকে যে আসলে আমাদের যে মারাত্মক ক্ষতিটা হচ্ছে, অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে। একটা ট্রাকের ভাড়া যারা রপ্তানি করে, যেটা 15,000 টাকা ভাড়া, সেটা 1 লাখ টাকা হয়ে গেছে, 70-80 হাজার টাকা। এটা অ্যাবনর্মাল অবস্থা। কিন্তু কেন হচ্ছে? যে বিষয়গুলো নিয়ে হচ্ছে সেটা কি সমঝোতা করা যেত না? পৃথিবীতে এমন কিছু কি আছে যেটা আপনি গণতন্ত্রের ব্যাপার যদি বলেন, তাহলে আলাপ আলোচনা কিংবা সংলাপের মাধ্যমে তো সমঝোতা যদি না হয়, এরকম কোনো কিছু আছে বলে তো মনে হয় না। তো আমি রাজনীতির ওইসব বিষয়ে যেতে চাচ্ছি না। আমি শুধু এতটুকু বলবো যে বাংলাদেশে আজকে যে প্রায় $22 বিলিয়ন রিজার্ভ, এবং তার সিংহভাগে কিন্তু আমাদের গ্রামগঞ্জের সাধারণ ছেলেমেয়েরা দেশে বিদেশে জীবন যৌবন বিলিয়ে দিয়ে তারা রপ্তানি আপনার রেমিটেন্স করছে। তারা কিন্তু তেমন কিছু পাচ্ছে না। অনেক 3, 4, 5, 7 লাখ 10 লাখ টাকা খরচ করে গিয়ে জীবনটাকে হাতে নিয়ে কেউ সমুদ্রে মারা যাচ্ছে, কেউ মরুভূমিতে মারা যাচ্ছে, কেউ ভ্যানের ভিতরে মারা যাচ্ছে। ভয়ঙ্কর রকমের একটা রিস্ক নিয়ে কিন্তু বাংলাদেশের ছেলেপেলেরা বাইরে গিয়ে সরাসরি টাকাটা পাঠাচ্ছে আমাদের মা বোন, তার স্ত্রীর কাছে, চাচা চাচির কাছে, মুরব্বীদের কাছে। তারা সরাসরি ইকোনমিতে রক্ত প্রবাহ করছে ওই টাকাটা। এখন এইটাকেও তো কিন্তু আমরা আলোচনায় করেছিলাম এর আগে যে আমরা কিন্তু আজকে যে পাওয়ার হাউস, মহাসড়ক, এগুলো এসব জায়গায় বিনিয়োগ করতে পারতাম। আজকে যখন আমাদের এখানে দেখা যাচ্ছে, কদিন আগে জাপানের প্রাইম মিনিস্টার এসেছিলেন, তিনি আমাদেরকে $6 বিলিয়ন অফিসিয়াল সাহায্য করে গেলেন এবং বলে গেলেন বিনিয়োগের জন্য আরও বহু $বিলিয়ন বাংলাদেশে আসতে পারে। সে ইঙ্গিত করে গেলেন যে পূর্ব দিকে অনেক কিছু হচ্ছে, বাংলাদেশ যেন তার সংযোগ নেয়। আমরা ব্যবসায়ীরা চিন্তা করছি, বিশেষ করে আজকের শ্রমিক যাদের কারণে বিনিয়োগ আসছে, তারা উৎপাদনকারী ব্যবসায়ী যারা ব্যাংকের ঋণ নিয়ে কিন্তু সিক হয়ে যাচ্ছে। আমি বিগত 1 বছর 13 সালে কোনো ব্যবসাই করতে পারিনি, যেহেতু আমাদের অফিসটা হচ্ছে একটা প্রধান রাজনৈতিক দলের কাছে, এবং তাতে গিয়ে আমার $100 কোটি ইন্টারেস্ট দিতে হয়েছে। কিন্তু প্রতিদিন দিন যাচ্ছে, বন্ধ যাচ্ছে, রাত যাচ্ছে, শুক্রবার, সব দিনই কিন্তু দিতে হয় যারা ব্যবসা করে। তাদের ব্যথা কিন্তু কেউ বুঝতে পারছে না। অতএব একটা অর্থনীতিকে ধ্বংস করার জন্য আপনি যে বলছেন অবরুদ্ধ, আসলে অবরুদ্ধ হচ্ছে অর্থনীতি, অবরুদ্ধ হচ্ছে আমাদের জীবন, অবরুদ্ধ হচ্ছে আমাদের ভবিষ্যৎ। অতএব এই রাজনীতি সম্ভবত বাংলাদেশের মানুষ চায় কিনা, আমার বিশ্বাস একটা গণভোট হতে পারে।
এই সংঘাতের রাজনীতি কি বাংলাদেশের মানুষ চায়, নাকি বাংলাদেশের মানুষ সমঝোতার রাজনীতি চায়? প্রশ্ন হচ্ছে নাকি কোন পদ্ধতিতে গণভোট হবে, সেটা রাজনৈতিক নেতৃত্ব ঠিক করবেন। কারণ গণভোট তো নতুন কিছু না, গণতন্ত্রের কথা বলছেন যেহেতু সংবিধান থেকে তুলে দেওয়া। গণতন্ত্রের জন্য কিন্তু আমরা পাকিস্তান রাষ্ট্রকে, প্রতিষ্ঠিত রাষ্ট্রকে ভেঙে নতুন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করেছি। এবং এই উপমহাদেশে বহুবার আমরা আলোচনা করেছি, একমাত্র বাংলাদেশই হচ্ছে একটি ব্যতিক্রমী রাষ্ট্র যার উৎপত্তি হয়েছে একটা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে। ভারতীয় উপমহাদেশে কিন্তু পাকিস্তান, ইন্ডিয়া ইজ এ নেগোসিয়েটেড ডোমিনিয়ন। আমরা কিন্তু নেগোসিয়েটেড ডোমিনিয়ন নই। হয়তো 9 মাস পর যুদ্ধ হয়েছে, একটা সশস্ত্র সারা দেশের মানুষ কিন্তু তার মধ্যে তার বেনিফিটটা বিভিন্নভাবে, একটু আগে উনি বলছিলেন আমাদের যে আমাদের মুক্তিযুদ্ধের ইয়েটাকে অবদমিত করার জন্য বহু শক্তি কিন্তু সচেষ্ট, এবং আমরা জাগে উত্থিত হই সেটা হয়তো অনেকেই চায় না, অনেকের জন্যই কিন্তু এটা ভয়ের কারণ। কিন্তু আমার মনে হচ্ছে আমরা নিজেরাও কিন্তু এটা বুঝতে পারছি না, দি বেনিফিট অফ লিবারেশন, স্বশাসনের যে বিশাল একটা, আজকে যে আমরা উত্থিত হয়েছে, আজকে যে আমাদের মানুষ এগোতে চাচ্ছে, আমরা চিন্তা করতে পারছি, রাষ্ট্র চর্চা করছি, এই রাষ্ট্রটি হওয়ার কারণেই কিন্তু। অর্থাৎ সেই জায়গায় আমার কাছে মনে হচ্ছে এই যে রাজনীতির অবস্থা বর্তমানে যেখানে দাঁড়িয়েছে, 1 বছর আগে যা ছিল আজও তার ইমপ্রুভ হলো না, অত্যন্ত পরিতাপের বিষয়। এই অবস্থা কোনো মতেই কিন্তু রাষ্ট্রে আমার মনে হয় আমরা মেনে নিতে পারি না, এবং আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। শুধুমাত্র যে দুটি দল কিংবা সরকার এবং বিরোধী দল কিংবা দল আরেক হচ্ছে তা না, কিন্তু এখানে জনগণ কিন্তু এক ধরনের নীরব দর্শকের ভূমিকায় যেন অবতীর্ণ হয়েছে, এবং জনগণকে বাদ দিয়েই যেন সবকিছু করার জন্য সবাই চেষ্টা করছে। আমার মনে হয় এটা একটা ভয়ঙ্কর বিষয়, কারণ এই উপমহাদেশে যখনই জনগণকে বাদ দিয়ে কিছু হয়েছে, সেই সিরাজুল আমল থেকে, তখনই কিন্তু সেখানে পতন হয়েছে। আমরা বহু রক্তত্যাগের মাধ্যমে কিন্তু রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। আজকে আমাদের অর্থনীতি একটা জায়গায় পৌঁছেছে। এখন নিঃসন্দেহে সরকার, প্রশাসন, বিচার ব্যবস্থা সবার কিন্তু এখানে দায়িত্ব আছে, পুলিশের দায়িত্ব আছে, সাধারণ মানুষের কর্তব্য আছে, ব্যবসায়ীদের কর্তব্য আছে, এবং আমরা সবাই মিলেই কিন্তু জাতির অংশ। দেয়ারফর আমার মনে হয় যে এইটা যদি একটু করে তাদেরকে আমরা আবেদন করব, প্রার্থনা করব যে আপনারা দয়া করে প্লিজ আপনারা মাটিতে নামেন, চেষ্টা করেন, আপনারা কি করছেন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাদেরকে, এবং শেষ পর্যন্ত আপনাদের লক্ষ্যটা কোথায়, রুটটা কি, একটু জাতির কাছে বলুন দয়া করে, আমরা বুঝতে চাই গন্তব্যটা কোথায়। ডক্টর চৌধুরী, জি বলুন। শুনলেন দুজনের বক্তব্য, আপনার কিছু বলবার আছে কিনা? নাহলে আমি প্রশ্ন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের মুসা সাদিক সাহেব কয়েকটা কমেন্ট করেছেন এবং হক সাহেবেরও কমেন্টগুলি শুনলাম। থেকে একটা জিনিস যে আমাদের নিজস্ব যে দায় দায়িত্ব গণতন্ত্র রক্ষায়, আমরা আজকে এই যে দেখুন, আপনি কয়েকটা ছবি দেখিয়েছেন, যে আব্রাহাম লিঙ্কনের ছবি দেখিয়েছেন, জর্জ ওয়াশিংটনের ছবি দেখিয়েছেন, এবং মহাত্মা গান্ধী, এবং বলার চেষ্টা করেছেন যে এই সব লোকের বিরুদ্ধে একটা কথা বললে সে দেশে রাজনীতি করা যায় না। কথাটা সর্বাংশে সঠিক নয়। আপনি যদি ইতিহাস লেখেন, জর্জ ওয়াশিংটনের সমালোচনা করে কি কোনো ইতিহাস লেখা হয় নাই আমেরিকাতে? গান্ধীকে সমালোচনা করে কি ইতিহাস লেখা হয় না? মানে অফকোর্স লেখা হয়। শুধু না, আমি শুধু মহাত্মা গান্ধী সম্পর্কে বলি, মহাত্মা গান্ধী সম্পর্কে অতি সাম্প্রতিককালে বই আছে, যে বই মানে পর্নোগ্রাফি বলতে হবে, সেই বইও কিন্তু বাজারে আছে। মঞ্জুর, তাহলে আপনি বলছেন আমাদের বঙ্গবন্ধুকে বন্ধু বলা হবে, রাজাকার বলা হবে? না, সেটা কেউ সমর্থন করছে না, সেটা সঠিক বলা হচ্ছে না। ওখানে আমি বলি, তারেক রহমান সাহেব লন্ডনে বসে সূর্যের দিকে আতশবাজি ছাড়ছেন, আর আমরা সে আতশবাজি খোসা কোরআনের জন্য একটা একটা করে মামলা করে দিচ্ছি। বঙ্গবন্ধুর মতো ব্যক্তি এই বাংলাদেশে আর জন্মগ্রহণ করবেন না, কারণ বাংলাদেশের স্বাধীনতা আর একবার আসবে না। এই স্বাধীনতার প্রধান পুরুষ তিনি, তাকে কেন্দ্র করে তার নামে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন, আপনিও করেছেন, আমরাও করেছি, রাইট? সেই ব্যক্তির সকল দোষ ত্রুটির ঊর্ধ্বে এমন এক জায়গায় উনি চলে গেছেন, বাঙালি, বাংলাদেশ, বঙ্গবন্ধু, বাংলা ভাষা মিলেমিশে এক সত্তা হয়ে গেছে। বাংলার আকাশে বঙ্গবন্ধুর নাম নক্ষত্রে অক্ষরে লেখা আছে। এখন আমি বলি, এখন সেই নক্ষত্রের দিকে কে তীর ধনুক ছুড়ল, কে আতশবাজি ফুটালো, তা নিয়ে কোনো মাথা ঘামানোর, বঙ্গবন্ধুর জায়গায় বঙ্গবন্ধু আছেন, তারেক রহমান সাহেব ওইখানে ওইসব করে মিটিমিটি হাঁটছেন, আর আমরা একটার পর একটা মামলা করে দিচ্ছি।
ব্যক্তি বাক স্বাধীনতার জন্যই কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে। আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে উনি কিন্তু এটা অ্যাপ্রুভ করতেন না। কার বিরুদ্ধে আপনি একটা কথা বলবেন আর মামলা করে আপনি ওয়ারেন্ট বের করে দিবেন, সেটা তো হতে পারে না। না, আপনি দেখেন, আমি বলি তারেক রহমান, আমি একটু আপনি বলার সুযোগ পাবেন। তারেক রহমান সাহেব একটা মামলার আসামি, 23টা মানুষ নিহত হয়েছে 2004 সনের 21শে আগস্টে। সেই মামলায় তাকে চার্জশিট দেওয়া হয়েছে, তিনি সেখানে আসামি। আপনি তো কখনোই দাবি করেন না এই খুনের আসামিকে আমরা ফেরত চাই। আপনি বলেন যে উনি একটা কথা বলেছে, সেই কথার জন্য আপনি 100 ওয়ারেন্ট বাইট করছেন। এখানে কি হয়েছে? সারা বিশ্ব দেখতেছে যে একটা লোক বঙ্গবন্ধুর এগেইনস্টে সে যদি মিথ্যা কথা বলে থাকে, তার জন্য তো তার জেল হতে পারে না, তার জেল হতে পারে না। যদি আইনও আছে, আইন অনুসারে যদি জেল দেন দিতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু এটা অ্যাপ্রুভ করতেন না। একটা কথা বলে শুনেন, আমি বলে নেই, বাকশাল যখন ইন্ট্রোডিউস করে তখন নূরে আলম সিদ্দিকী সাহেব 3 ঘন্টা সংসদে বলেছিলেন, আপনার সে রিজাইন করেছিলেন। আপনার এমএজে উসমানী সাহেব বিরাট বক্তৃতা বিরোধিতা করে, তারা কি ব্যারিস্টার মইনুল হোসেন, তারা রিজাইন করছে, তারা বক্তৃতা দিয়েছে এটার এগেইনস্টে, তারা কি জেলে গিয়েছিলেন? অর্থাৎ বাক স্বাধীনতা বঙ্গবন্ধু নিশ্চিত করেছিলেন যে সেটা যেটা উনি করতে যাচ্ছেন তার এগেইনস্টে কথা বলার, সেই মহান ব্যক্তির নামে আপনি আমার বাক স্বাধীনতা তুলে নেবেন কেন? সে বলছে আমরা তার প্রতিবাদ জানাই, আমরা অথবা কেউ আমরা ইগনোরই করে যেতে পারি, কিন্তু আপনি কেন ওটাকে নিয়ে এত গুরুত্ব দিচ্ছেন? গুরুত্ব হচ্ছে এটা যে উনি মানুষ খুনের রায়ে, মানুষ খুনের অভিযোগে অভিযুক্ত, সেই ফেরারি আসামিকে আমরা ফেরত চাই। আপনি কি সেটা করেছেন? ইন্টারপোলের নামে, ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে আনার চেষ্টা করেছেন? আপনি কিন্তু করেন নাই। ফেরারি আসামিদের এগেইনস্টে কি করা হয়? তার মালপত্র সব ক্রোক করা হয়। আজকে সাধারণ আমরা একজন ব্যক্তি, আমরা যদি 23টা খুনের মামলার খুনের আসামি থাকতাম, আমাদেরকে যেভাবেই হোক ধরে আনা হতো এবং আমাদের যদি সামান্য যে সম্পত্তি ছিল সেগুলিকে ক্রোক করা হতো। এটা কি করা হয়েছে? করা হয় নাই। কারণ কি জানেন আপনি? কারণ উনি আরেক রাজ পরিবারের রাজপুত্র, সেই রাজপুত্রকে যত অপরাধ করুক, রাজপুত্রকে রাজপুত্রের মতোই ট্রিট করা হবে। অর্থাৎ উনি যেটা বলবে, উনি আইনের কিছুটা উঠবে, ওনাকে সেইভাবে ট্রিট করবে। ওনাকে সাধারণ মানুষের মতো দেখা হলে এই 23টা খুনের মামলার যে আসামি, সে কিভাবে বিদেশে থাকে? বিদেশে বসে এইসব তাকে ধরে আনা হয় না কেন? তাকে ইংল্যান্ডের, আপনি যুক্তরাজ্যের ইউকের গভর্নমেন্টকে কি আপনার বাংলাদেশ সরকার একবার বলেছে যে একে ফেরত দেন নাই? আপনি কয়েকশো লোক এখনো আহত হয়ে আছে, তাদের দিকে আপনি তাকান। তারা এখন, আমি বলি না উনি সেই অপরাধ উনি করেছেন, কিন্তু বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা, তারা তদন্ত করে নিশ্চিত হয়েছেন যে উনি জড়িত। এখন সেটা আদালতে আছে। আমি তো এই প্রসঙ্গে বলতে চাই, আপনার সাথে আমি 99% একমত। শুধু এক জায়গায় বলি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন, আমরা তার উম্মত। উনি বলেছেন যে যদি কাউকে অপরাধ করতে দেখো সেটা বাধা দাও, আর যদি বাধা না দিতে পারো তাহলে প্রতিবাদ করো, প্রতিবাদ না করতে পারো ঘৃণা করো। আজকে আমাদের যে জাতির যে মূল প্রেরণা, উৎস শক্তি, জাতির যে সূর্য যদি আপনি সরিয়ে নেন তাহলে এটা জাতি অন্ধকারে বোবাকালা অন্ধ হয়ে যাবে। আপনার যে জাতির জনক, আপনি তো বলছেন যে নক্ষত্র সবকিছু উঠবে, তাকে কি বলছে জানেন? ওই দিন পরশু দিন আমি 21 দেখলাম সারা 1.5 ঘন্টা ধরে, সে বলছে 71-এর পরে ইন্ডিয়া থেকে বস্তায় করে টাকা নিয়ে আসছে শেখ মুজিব নামে। জানে না যে কোনো গভর্নমেন্ট বস্তা করে টাকা দিতে পারে না। একজন খারাপ হলে আপনাকেও খারাপ করতে হবে বা অন্য কাউকে খারাপ। সে জানে না একজন ইজ আনফিট টু বি পিওর অফ এ ব্যাংক। কারণ ব্যাংকও জানে টাকা ভরতে হয়, তালা দিতে হয়, সই করতে হয়, এটা থাকে কত টাকা আছে, বস্তায় করে টাকা দিতে পারে সেটা বলে যাচ্ছে। এই 21 সালামকে আমি ফোন দিয়েছিলাম যখন লাইভ চলে, আল্লাহ মিস্টার সালাম, আপনি আমার বাড়ি এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, কেননা সালামকে কি করেছিল শুনেন। সালামকে হাওয়া ভবনে নিয়ে গেছিল এবং সালামকে যখন তারেকের রুমে বসাইছে, তারেকের রুমে একটা চেয়ার, সে বসছে, বলে বসেন মামুন এসে আপনাকে ট্রিটমেন্ট দেবে, তোমার 77% শেয়ার আছে আমাদের দাও। আমি সালামকে বললাম, তুমি সেদিন আমাকে বলেছিলে আর্মি চিফকে বলে যে তাদের দুজনকে এলিমিনেট করে দিতে, আজকে তার বক্তৃতা তুমি দিচ্ছ জাতির জনককে, সে অত্যন্ত নোংরা ভাষায় আপত্তিকর কথা বলতেছে। সে আমাকে বললো লন্ডনে বাঙালিরা তাকে ধারণা করো। আমি এখন লন্ডনের যারা বাঙালি ভাই বোন, মাতৃযশোরে বাঙালি মাতৃযশোর জন্ম, তাদেরকে আমি আহ্বান জানাই অন বিহাফ অফ অল দি ফ্রিডম ফাইটার্স, অন বিহাফ অফ অল দি শহীদ ফ্যামিলিজ, তারেককে যেখানে দেখবেন তুই রাজাকার, অভিশাপ। আমি শেষ করি।
আইএসআই হাজার হাজার কোটি টাকা দিয়ে তাকে ওখানে পুষতেছে। আমি একটা সচিব, আমি তো যেতে পারি না এই ইত্যাদির ফ্রি টিকিট প্ল্যান, আমি তো যেতে পারি না লন্ডনে, কে আমাকে খাওয়াবে? আর সে ওখানে পয়সার বেতনে কি তার লেখাপড়া? আবার লন্ডনে যাওয়ার ক্ষমতা নাই, সে কার টাকা চলে? পাকিস্তানিরা হাজার হাজার কোটি টাকা দিয়ে পুষতেছে আমাদের জাতিকে অন্ধকারে ডুবাই দেওয়ার জন্য, আমাদের জাতিকে ধ্বংস করে, অবরোধ করে, হরতাল করে ফেল কান্ট্রি করতে চায়। পাকিস্তানকে দেখাতে চায় যে পাকিস্তানের সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়ে 71-এ আমরা ভুল করেছি, আমরা একটু আমি একটা পয়েন্ট আপনার, যে তারেক রহমান কি রাজাকার ছিলেন? যে আপনি বলতেছেন যে তাহলে রাজাকার বলবে কেন? আরে এটা না বলবে কেন? বলবে জন্য সে আমাদের জাতির জনকে রাজাকার করেছে, এরকম পাল্টা তাকে বলছি। সেই জন্য তারেক রহমান যে বয়স, সে বয়সে কি দেখুন, আমরা এই যে অভিযোগ, কাউন্টার অভিযোগ কিছু হয়নি যে কাউকে রাজাকার বলি, আপনি তারেক রহমানকে ডিফেন্ড করতেছেন যে জাতির জনকের উপরে হামলা করেছে। আমার যে প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ভদ্রলোকের বয়স 4-5 বছর ছিল, সে তো কোনো রাজাকার মুক্তিযুদ্ধ কিছুই হতে পারে না। সে যেটা বলতেছে সেটার আমরা প্রতিবাদ করতেছি, যে এটা তাকে আমরা প্রতিবাদ করতেছি, সর্বোত্তম ভাষা হলো তাকেই রাজাকার বলে না। এটা আপনি বলতেছেন যে আইএসআই তাকে টাকা দিচ্ছে, তাহলে কি সে বাংলাদেশে বসে কোনো টাকা ইনকাম করে নাই? সে কপসের ছেলে, কি তার লেখাপড়া যে বাংলাদেশের টাকা? ওকে, এই প্রসঙ্গ বাদ। আমি তার বাবার অফিসে অনেক ধন্যবাদ। দেড়বার শুরু রাখেন, জিয়াউর রহমান যখন নিহত হয় আমি বঙ্গভবনে ছিলাম। জিয়াউর রহমানের এই জামা কাপড় আমাদের খলিফা কেটে তার ছেলে মেয়েদের দিত, 2 ছেলেকে দিত, সত্যি কথা। এবং তার যে ছেঁড়া যে সুটকেস, সেটা আমি হাত দিয়ে তুলে ধরেছি, ফটোগ্রাফার আমির খসরু সেই ছবি তুলেছে, সেখানে দাউদ খান মজিবুল মুসাফ ঠিক মতো ধরো। সুতরাং যার বাবা 1 পয়সা রেখে যায় নাই, সে লন্ডনে থাকে কি করে বছরের পর বছর, কি করে লন্ডনে সে? আপনি ওইটা দেখাচ্ছিলেন কেন? আপনি খালি সুটকেস দেখাচ্ছিলেন কেন? কেউ কি ধারণা করছিল যে ওনার অনেক টাকা রেখে গেছে? আচ্ছা শুনেন, আপনারা অনেক সময় ইউজড হন যে একটা লোক মৃত্যু, একটা আমি বলি সচিব সাহেব, আমি একটা কথা বলি, আপনি সুটকেস খুলে ধরছিলেন কেন? একটা লোক মারা গেছে নৃশংস ভাবে, তার সুটকেস খোলার কি কারণ ছিল? আপনি দেখাতে চাচ্ছেন যে দেখো উনি কত অনেস্ট। অনেস্টি শুধু টাকার উপর নির্ভর করে না, অনেস্টি নির্ভর করে যখন দেখা যায় যে ইলেক্টেড প্রেসিডেন্টকে হত্যা করার জন্য জুনিয়র অফিসাররা ওপিনিয়ন চাচ্ছে, তখন চুপ থাকে। এটা ডিসঅনেস্টি অফ দ্য হাইয়েস্ট অর্ডার। আচ্ছা, ফুলি এগ্রি। তাই কেন আপনার সুটকেসের কথা আনেন? সেটা তো তারেক রহমানের দোষ না, জিয়াউর রহমানের দোষ না। আমরা যে কোনো একটা ইস্যুকে আমরা পার্সোনাল ইস্যুর মধ্যে নিয়ে, এটা আমাদের ঠিক না। তারেক রহমান সাহেব বঙ্গবন্ধু সম্বন্ধে যেটা বলছে সেটা অত্যন্ত অন্যায় বলছে, গরিব বলছে, এবং সে এখন ইংল্যান্ডে আছে, এখানে বসে বসে সে ওইসব বলে বেড়াচ্ছে। এখন আমাদের যেটা হলো কি, বাংলাদেশের যে প্রচলিত আইন অনুসারে সে হত্যা মামলার আসামি। আপনি সেটা ডিমান্ড করুন, যাতে সে যে দুর্নীতি করছে সেই দুর্নীতির যেন এবার এই বিচার হয়। তাহলে কি হবে, বর্তমানে যারা দুর্নীতি করতেছে তারাও শায়েস্তা হবে এবং তারাও ভয় পাবে। আপনি সেটা না করে হাওয়াই ইস্যুর উপরে এইসব করলে কোনো দেশ কিন্তু আগাবে না। আব্দুল হক, আমাদের সমাজে প্রচলিত আছে, কেউ মারাত্মক অপরাধ করলে বয়কট করো, এটা আমার বয়কটের আহ্বান মুক্তিযোদ্ধাদের তরফ থেকে, এবং তাকে মৌখিকভাবে প্রতিবাদ করো, এটা সমস্ত বাংলাদেশের মুক্তিযোদ্ধা অফিসারদের তরফ থেকে আমি আহ্বান দিচ্ছি, তাকে রাজাকার বলার জন্য। আপনি তো মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে, যাদের এখন ট্রায়াল চলছে, তাদেরকেই সামাজিকভাবে বয়কট করতে পারেননি। তাদের বিচার করছি আমরা, এখন বিচার করছেন কিন্তু সামাজিকভাবে বয়কট করেননি। আত্মীয়তা তো পর্যন্ত করি আমরা, তাই না? আসল রাজাকার যারা মুসলিম লীগ, যখন বাংলাদেশ স্বাধীন হয় সে সময় 71-এ মেজর বিরোধী দল কোনটা ছিল? মেজর রাজাকার পার্টি কোনটা ছিল? মুসলিম লীগের কয়টা লোক আপনারা ধরছেন? প্রত্যেকটা বিহারি 60 বছরের ঊর্ধ্বে যারা ঢাকায় ছিল, তারা কোনো না কোনো রকম ভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে। আপনি একটা তাদেরকে আনতেছেন না, আপনি শুধু জামাতকে ধরছেন কেন? জামাত পলিটিক্যালি স্ট্রং বলে, মুসলিম লীগ ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে বলে আপনারা মুসলিম লীগের নেতা, সেই নেতাগুলি সব মারা গেছে। ঠিক আছে, আপনাদের শকিং ডক্টর, আমি বলি মুসলিম লীগ আমার গ্রামের মুসলিম লীগ আমার গ্রামের মা বোনদের ধরে নিয়ে আরবিকে দেয় নাই, জমাত দিয়েছে। জামাত সব জায়গায় ছিল না, তখন মেজর দল ছিল বাংলাদেশের বিরোধী মুসলিম লীগ। সে মুসলিম লীগের একটা লোকটা আপনি ধরতেছেন না, কেন? ধন্যবাদ।
মিস্টার আব্দুল হক, আপনি একটু আগেই মাটিতে নামার কথা বলছিলেন যে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এবং যেটি ডক্টর মঞ্জু তার আলোচনার শুরুতেই বলেছেন যে মূল লড়াইটা হচ্ছে ক্ষমতা দখলের লড়াই, ক্ষমতায় থাকার আর যাওয়ার লড়াই, সেখানে এই সমঝোতা, মাটিতে নামা এগুলোর কোনো সম্ভাবনা আদৌ দেখেন কিনা? এবং যে সম্ভাবনা ইকোনমির কথা আপনি বললেন যে অপার সম্ভাবনা, তো সেই সম্ভাবনা তো আসলে শেষ পরিণতি কি হবে? অ্যাকচুয়ালি দেখুন, এখন পৃথিবীতে যে ট্রেন্ডটা বর্তমানে চলছে এবং তার সেই সংস্কৃতির ছিটেফোঁটা কিন্তু আমরা এই আলোচনার মধ্যে, ছিটেফোঁটা বললেও ভুল হবে, তার একটা, আমি তো নিজেকে মানে খুঁজে পাচ্ছি না আমি কোথায় আলোচনা করব। তার কারণ আমরা সাধারণত আলোচনা করি উন্নয়ন নিয়ে, আমরা কি শিখলাম, কি দেখছি অন্যদের কাছ থেকে, অন্যান্য জাতিরা কীভাবে এগোচ্ছে। এমনকি আমাদের পাশে চীন কিংবা ভিয়েতনাম, ইভেন ক্যাম্বোডিয়া পরে এসে, এমনকি মিয়ানমার যেখানে একটা জগদ্দল পাথরের মতো সামরিক শাসন ছিল, তারাও কিন্তু স্বল্পতম সময়ে এসে ইদানিংকালে অর্থনীতির একটা জায়গায় কিন্তু পৌঁছবার চেষ্টা করছে, এবং যাদের দ্বারা বেনিফিট পাওয়া যাবে সে জাপানিদেরকে আষ্টেপৃষ্ঠে ক্ষেত্র তৈরি করে দিয়েছে এমনভাবে যে তোমরা আসো, আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই। আমি বলবো যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে আমরা প্রায় যে আশীর্বাদগুলো আছে, সে আশীর্বাদ হচ্ছে আমাদের একটা বিশাল তরুণ গোষ্ঠী, জনগোষ্ঠী, যেটা একটা আকর্ষণ বিনিয়োগকারীদের জন্য। জাপানিরা, ইভেন চাইনিজরা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে, কারণ চায়নাতে কিন্তু কষ্ট পড়াশোনা অনেক বেড়ে যাচ্ছে। আমি সেদিকেই আমার আলোচনাটা দিকে নিতে চাই। যে আমি বলবো যে আমাদের রাজনীতি হয়তো মারাত্মকভাবে এখন এই যে আলোচনাগুলো হচ্ছে সেটা হয়তো তার এক্সাম্পল, যেতে আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি এবং অনেক সেন্সলেস জিনিসে আমাদের সময়টা, আমাদের শক্তিগুলো ক্ষয় হচ্ছে। অথচ কিন্তু এই শক্তি, যেমন ধরুন আমরা যদি কেবলমাত্র আমাদের এই যারা বিদেশে কর্মপ্রত্যাশী যুবশ্রেণী, তাদেরকে 6 মাস 1 বছর করেও কিছু স্কিল দিতে পারতাম, তাহলে কিন্তু বাংলাদেশে আজকে যে প্রায় $17 বিলিয়ন রিমিট করে, সেটা কিন্তু 2-3 বছরের মধ্যে কিন্তু 2-3 গুণ হয়ে যেতে পারে। আমি বলবো যে অর্থনীতির যে নিয়ামকগুলো আছে, সেই নিয়ামকগুলোর জন্য আজকে যেমন ধরেন বহুকাল পরে, স্বাধীনতার পরে একবার জাপানিজরা বাংলাদেশের দিকে নজর দিয়েছিল 73 সালের দিকে, যখন চীন বন্ধ ছিল, আকণ্ঠ ডুবা তখন কমিউনিস্ট আদর্শে, ভারত বন্ধ, সবাই বন্ধ, তখন বাংলাদেশকে তারা বেছে নিয়েছিল যে বাংলাদেশ নতুন স্বাধীন হলো, আমরা তাদেরকে একটা সুযোগ করে দিই, তারা যেন তাইওয়ানের মতো একটা শিল্প উন্নত হতে পারে কিনা। তখন এসেছিল, কিন্তু তখনকার আমরা বাসটা মিস করেছি। আমরা তখন উই হ্যাভ অপটেড ফর এ সোশ্যালিজম, আনফর্চুনেটলি সেটা আমরা সোশ্যালিজমের দিকে তো আমরা যেতে পারিনি। পরে বহুকাল পরে আমরা হাঁটি হাঁটি পা করে একটা প্রাইভেট সেক্টরে দাঁড়ালো। আজকে যে প্রাইভেট সেক্টর, সেখানেও কিন্তু অনেক ব্যাপার আছে। একটা পুঁজি কোন দিকে যাবে, পুঁজি কি মানবীয় পুঁজি হবে নাকি দানবীয় হবে, পুঁজি কি পাচার হবে এবং বড় রকমের একটা গরিব শ্রেণী তৈরি করবে আর কিছু লোকের হাতে পুঁজি থাকবে, সেখানে কিন্তু আমাদের রাজনৈতিক দিশা দরকার ছিল, যেটা মাহাথির মোহাম্মদ সাহেবরা করেছেন। এমনকি সিঙ্গাপুর, এই মালয়েশিয়া, ইভেন দক্ষিণ কোরিয়া 60-এর দশকে ইস্ট পাকিস্তানের চেয়ে খুব বেশি উন্নত কিন্তু ছিল না। আমি বলবো আজকে আমরা যেখানে আসছি, আমরা কিন্তু সবাই উন্নতি নিয়ে চিন্তা করছিলাম। আমাদের একটা গ্রামের একটা ছেলে কেন বিদেশে যাচ্ছে, সেও কিন্তু উন্নতি করতে যাচ্ছে, একটা রিস্ক নিয়ে জমি যারা বিক্রি করে ধার কর্য করে বাইরে যাচ্ছে, যে টাকা দিয়ে আমরা আপেল কিনে খাচ্ছি, কমলা আমদানি করে খাচ্ছি। বাংলাদেশে এমন কোনো বাজার বলতে পারেন যেখানে কমলা আমদানি করা আপেল কিংবা আঙ্গুর পাওয়া যায় না? মনে আছে কি পাকিস্তান আমলে শুধুমাত্র হাসপাতালের সামনে, মেডিকেল কলেজের সামনে কিছু শুকনো আঙ্গুর পাওয়া যেত, আমরা দেখছি ছোটকালে। এখন সারা দেশে কিন্তু পাওয়া যায়, কল্পনা করা যায় এটা কি করে হচ্ছে? প্রাইভেট সেক্টর, মানুষ এগোতে চাচ্ছে, আমাদেরকে এগোতে দিচ্ছে না রাজনীতি। দৃশ্যটা অনেকটা মনে করেন যে আমরা হয়তো আসল কাজটা ফেলে দিয়ে অনেক এইসব দিকে নজর বেশি দিচ্ছি। আমার মনে হয় এই জিনিসের সমাধান বহু আগে হচ্ছিল। কেন আমরা জাতির পিতাকে নিয়ে বিতর্ক করব? কিন্তু অনেক মহান মানুষ, আমার মনে হয় যারা করছে তারা না বুঝে করছে, আমরাও সেগুলোকে না বুঝে কিন্তু সেগুলো মূল্যায়ন করছি। কি করে সম্ভব? আজকে কল্পনা করা যায় শেখ সাহেবের মতো মানুষ না হলে কি ভারতীয় বাহিনী এখান থেকে যেত? কোনোদিন যেত না। কোনোদিন কি বাংলাদেশ স্বাধীনভাবে এরকম মধ্যস্থ হতে পারতো না। একইভাবে জিয়াউর রহমান সাহেবের কিন্তু অনেক অবদান আছে। তিনি যে অবদানগুলো রেখে গেছেন সেটাকে আপনি আউটরাইট মুছে দিতে পারেন না, যেটা উনি বলেছেন। ডক্টর চৌধুরী কিন্তু তার আলোচনায় বলেছেন, উনিও বলেছেন, উনি সরকারি চাকরি করেছেন। অর্থাৎ মানুষকে ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। আমি স্ট্রংলি বলবো এইভাবে নয়, বরং আমরা যারা যে কাজ করেছে কি করে আমরা ওনার সাথে তুলনা করি, কেন আমরা ওনার সাথে তুলনা করি? তিনি মহান মানুষ, আমাদের জাতির পিতা হিসেবে উপরে থাকবেন। এগুলো নিয়ে বিতর্ক না করে একটু সামনের দিকে তাকাই,
সামনে দিয়ে কিন্তু আমাদের যে সম্ভাবনা আছে, যে সম্ভাবনা হয়তো আজকে বেঁচে থাকলে তিনি দেখে হয়তো অনেক খুশি হতেন যে আমার স্বপ্নের বাংলাদেশটি আজকে এগোচ্ছে। এত বড় সামরিক বাহিনী হয়েছে, নেভি হচ্ছে, এয়ারফোর্স আছে, হাজার হাজার লক্ষ লক্ষ অলমোস্ট 1 crore পিপল বাইরে কাজ করছে। কি কাজ করছে? আরবে গেলে আমরা রাস্তার ক্লিনারের কাজ করছি, শ্রীলঙ্কার লোকেরা কি কাজ করছে? ম্যানেজারের কাজ করছে, ব্যবস্থাপক করছে। বাংলাদেশে এসে গার্মেন্টস ফ্যাক্টরিগুলো তারা চালাচ্ছে। কারণ আমরা আমাদের যুবকদেরকে শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি, দিতে পারিনি। আমরা বিভক্ত, এবং এই বিভক্তির ফাঁকে কিছু লুটেরা আমাদের ভিতরে তারা আমাদের সমস্ত নিয়ামকগুলোকে পাচার করে নিয়ে যাচ্ছে। আমি বলবো সবচেয়ে বড় শত্রু সেখানে, সবচেয়ে বড় ক্রিমিনালরা সেখানে, যারা আমাদের জাতিকে নিঃশেষ করে দিতে চায় এরকম বিভাজন তৈরি করে। আমি নিজেও কিন্তু সামান্য হলেও মুক্তিযুদ্ধ করেছিলাম। পরিচয়টা দিতে এখন অনেক সময় লজ্জা লাগে, সার্টিফিকেটও নেয়নি। লজ্জা লাগে এই জন্য যে আমরা যে আদর্শ নিয়ে গিয়েছিলাম, আমার অনেক মানুষকে তো আমরা তা দিতে পারিনি। আজও তো অনেক গরিব মানুষ আছে, আজও রাস্তার পাশে দেখি ঢাকা রাজধানী শহরে হাজার হাজার মানুষ রাস্তার পাশে আছে। আজকে সকালে যখন আমি মাছ কিনছি তখন একটা এতিম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা মাছ কুড়াচ্ছিল। আমি তখন 6টা কই মাছ কিনছি, আমি একটা কই মাছ তাকে দিচ্ছি যে তার বাসায় হয়তো সে গিয়ে তার মাকে দেবে। কিন্তু আমি তো এটা দিয়ে আমি তো আমার দেশকে চেহারা পাল্টাতে পারি না। অথচ আমরা একটু সচেষ্ট হলেই কিন্তু একদম টোটালি কিন্তু এটা 2 বছরের মধ্যে নিঃশ্বাস হয়ে যেতে পারে। এরকম থাকতেই পারে না আমার দেশে, আমি বিশ্বাস করি। যদি আমরা দুর্নীতিকে যেরকম করে রাজনীতি একে অপরকে গলা টিপে মারতে চায়, দুর্নীতি পরায়ণ লোককে যদি গলা টিপে মারতাম, যদি আজকে দুর্নীতি পরায়ণকে 2টা মৃত্যুদণ্ড দিত, তাহলে বুঝতাম যে এখানে স্বাধীনতার পক্ষে বিপক্ষে কথা বলার লোক ছিল। এরা যারা বলছে তারা কিন্তু জনগণকে পেছনে ফেলে এগোতে চায়। জনগণকে পেছনে ফেলে কেউ কোনদিন এগোতে পারে না ইতিহাসে। অতএব আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আমরা আজকে যে সাধারণ কোটি কোটি মানুষ যে সম্পদ তৈরি করছে, তাদের সম্পদ যারা চুরি করছে, আনফরচুনেটলি আমাদের অজ্ঞতার কারণে তাদেরকে আমরা চিনি না। তারা হয়তো প্রশাসক, তারা হয়তো ব্যবসায়ী, তারা হয়তো সামরিক বাহিনীতে আছে, পুলিশে আছে, রাজনীতির মধ্যে আছে। তারা অবতার রূপে আমাদের সামনে আসে, বড় বড় কথা বলে, আমাদের মধ্যে বিভেদ তৈরি করে। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখান থেকে মুক্তি চায়। আমি তীব্রভাবে বিশ্বাস করি আমাদের যদি সুযোগ দেওয়া হয় মানুষকে, অল্প সময়ে কিন্তু বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। এবং আজকে যখন বাংলাদেশের বর্ডারে কাঁটাতারের বেড়ায় আমাদের মানুষ গুলি খেয়ে মরে, আমার মনে হয় যেন আমাদের সামর্থ্য থাকলে আমরা পাকা ওয়াল দিয়ে দিতাম ইসরায়েলের মতো, যে আমাদের অর্থনীতির জন্য কারো দ্বারা আক্রান্ত না হয়। আমরা আমাদের অর্থনীতিকে এগিয়ে নিতে সক্ষম, এবং আমাদের সেখানে কাঁটাতারের বেড়া নয়, আমরা পাকা সিমেন্ট আরসিসির ওয়াল দিতে চাই টু প্রোটেক্ট আওয়ার ইকোনমি। এবং সেই জিল আমাদের মধ্যে আছে, কারণ আমরা লড়াই করেছি, আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছি। যারা অনেক লম্বা লম্বা কথা বলেন তারা অনেকে যুদ্ধ করেন নাই, এবং তারা শুধুমাত্র গোটা দেশের মানুষকে বিভাজন তৈরি করেছে। আমার বিশ্বাস সময় এসছে, ইতিহাস আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা বাল খেলতা দেখেছি, আমরা সামরিক শাসন দেখেছি, আমরা রাজনীতির নামে দুরাচার দেখেছি। এখন বাংলাদেশের মানুষ নিঃসন্দেহে আগামীতে নতুন সূর্যের দিকে আগাবে আমি বিশ্বাস করি, এবং আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ তার নতুন দিশা খুঁজে নেবে। আসবো আপনার কাছে, কনক্লুড করতে হবে। আপনি শুরু করবেন কনক্লুডিং মার্চ। ওকে, 2 মিনিট সময়। আপনি যে ইকোনমিক ডেভেলপমেন্ট কথা বললেন, 2 মিনিট সময় আপনার জন্য। মুক্তিযুদ্ধের যে আমাদের স্বপ্ন ছিল সেগুলো পূরণ হয়নি, সেটার জন্য কারা দায়ী? দেখেন, আমাদের বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হলো। যখন অমর্ত্য সেনকে নোবেল পুরস্কার দেওয়া হলো ইকোনমিক্সের, তখন ওই আপনার সিএনএন ল্যারি কিং তাকে ইন্টারভিউ করলো, করে লাস্টে বললো, তোমার ভারতের অর্থনীতি চায়নার থেকে পিছনে পড়ে আছে, চায়নার স্বাধীনতা পেয়ে 49 আর তোমার 47 2 বছর আগে, তুমি কেন অর্থনীতিতে এটা নোবেল পুরস্কার নিলে? তোমার তো লজ্জা লাগার কথা। সে বলে, দেখো, চায়নায় কোনো লিডারশিপ ক্রাইসিস হয়নি, আমাদের মহাত্মা গান্ধী নিহত হলো, ইন্দিরা গান্ধী নিহত হলো, যখন ওঠে জাতি তখন হঠাৎ করে আঘাতে আমাদের ইকোনমি নিচের দিকে পড়ে যায়। এক্স্যাক্টলি বাংলাদেশের যে স্বপ্ন ছিল 71, আপনি বীর মুক্তিযোদ্ধা, আপনাকে অভিবাদন জানিয়ে বলি, এইগুলো হত্যা করেছে যারা এই স্বপ্নগুলোকে ধ্বংস করেছে, যে 75 বঙ্গবন্ধু হত্যার পরে এবং জাতীয় 4 নেতা হত্যার কারণে। সুতরাং আমরা ওই কারণে পিছিয়ে গেছি। আমি একটু বলি যে উনি বললেন যে আমাদের যেটা এগিয়ে যাওয়ার জন্য যে আমাদের যে মূল যে কাজ, সেটা হলো দেশকে শান্তির মধ্যে রাখা, দেশকে শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যায়। এই অশান্তি কারা করছে? বলছে যে ইলেকশন 7 দফা দিয়েছে, ডক্টর মঞ্জুর বলছেন 7 দফা 7 নাই। আমি আপনাকে সুস্পষ্টভাবে দেশবাসী, আমি বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধাদের সম্মেলন করে আসছি, সিলেট এবং রাজশাহীতে। আমাদের অভিমত হলো জিম্বাবুয়ে কি হয়েছিল? জিম্বাবুয়েতে 8 বছর আগে মুগাবে হেরে গেছিল,
টোটাল হেরে গেছে। তখন আর্মি এসে তাদেরকে বলে যে তোমরা যারা জয়লাভ করছো ব্রিটিশ কলোনিয়াল লোকদের টাকা পয়সা নিয়ে, তোমরা ইউ হ্যাভ টু শেয়ার পাওয়ার উইথ দি প্রেসিডেন্ট মুগাবে। সে আমাদের স্বাধীনতার নেতা, এবং তারা কিন্তু তার সাথে পাওয়ার শেয়ার করে ক্ষমতা চালিয়েছে, এবং এই 2 বছর আগে আবার মুগাবে ফুল স্পিডে এসে গেছে। সুতরাং আমাদের দেশে নির্বাচন হবে এক্স্যাক্টলি যেভাবে নির্বাচন 5ই জানুয়ারি সেইভাবে। কেমন পর্যন্ত আমরা এইভাবে নির্বাচন চাই? কিভাবে? মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযোদ্ধার নির্বাচন হবে, শহীদ পরিবারের সাথে শহীদ পরিবারের কন্টেস্ট হবে। আমাকে যদি পাকিস্তানের সাথে বলা হয় তাহলে আমি ইসলাম মোহাম্মদ, আমাকে জামাত ইসলামকে যদি আমি ইলেকশন করতে দেয় তাহলে ইসলাম মোহাম্মদ ইলেকশন করতে দেন, তাহলে সিআর দত্তকে পাকিস্তানের প্রেসিডেন্ট করেন, শৈফুল্লাহকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করেন, আমাকে পাকিস্তানের হোম মিনিস্টার করেন। তাহলে আপনি সাজিদ জিয়াউর রহমান আপনি প্রধানমন্ত্রী করেছেন, আপনার ওয়াইফ এখানে আব্দুর রহমান বিশ্বাসকে প্রেসিডেন্ট করেছে। তাহলে পাকিস্তানে যদি আমাকে ইলেকশন করতে না দেওয়া হয়, তাহলে এদেশের পাকিস্তানি আদর্শে বিশ্বাসী যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানে না, তাদেরকে ইলেকশন করতে দেওয়া হবে। কেমন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের আহ্বান, শহীদ পরিবারের আহ্বান, ইলেকশন 5ই জানুয়ারি যেভাবে বলছে এভাবে করতে হবে। মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযোদ্ধার নির্বাচন হবে, শহীদ পরিবারের সাথে শহীদ পরিবারের নির্বাচন হবে, রাজাকারের সাথে আবার নির্বাচন। সেখানে মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতন্ত্রের দরকার নেই। নিশ্চয়ই 100বার। কিন্তু আমি পাকিস্তানি অলিজাত সরকারের সাথে আবার ইলেকশন করতে দিব না। তাহলে আমাকে ইসলামাবাদ ইলেকশন করতে তাহলে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, ব্যান করতে হবে তাদেরকে, সেই রাজনৈতিক দলকে ব্যান করতে হবে। অটোমেটিক্যালি হবে, এটা সামাজিক প্রত্যাখ্যানের মাধ্যমে করছে না কেন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী? বয়কটের মাধ্যমে করছে। না, আমি একটু বলি, আমাকে একটু ইন্টারাপ্ট না করলাম, 2 মিনিট সময় মাত্র পেয়েছি। যে আপনার মুক্তিযোদ্ধার সাথে মুক্তিযোদ্ধার ইলেকশন হবে, 153টা সিটে কিন্তু ইলেকশন করতে পারেন নাই, এবং কিয়ামত পর্যন্ত বলছেন এরকমই করতে হবে, আগামী 300 সিট এরকম করতে হবে। আপনি 153টা সিটে তো ইলেকশনই করতে পারেন নাই। আপনি এটাকে যে শুনেন, এইটা যে কথা আপনি বললেন না, আমি একটা কঠিন কথা বলি, পুরান ঢাকার ঘোড়াগুলি হাইসে দেবে যে ইলেকশন আপনি কিয়ামত পর্যন্ত এরকম করবেন, রাইট? আমি শুনেন, আমাকে বলতে দেবেন কিন্তু, কারণ 5ই জানুয়ারির কোন ইলেকশন হয়েছে? 5ই জানুয়ারির কোন ইলেকশনই হয়নি। আমাকে বলতে দেন, রবীন্দ্রনাথ স্বাধীন বাংলাদেশ দেখে নাই, দেখলে অন্যরকম অনেক স্বপ্নও ছিল না তার স্বাধীন বাংলাদেশ। আমি যেটা বলতেছিলাম যে 5ই জানুয়ারির কোন নির্বাচন না, এটা মেনে নেন, বুঝলেন? যেটা এই ধরনের কথা যদি বলা হয়, সেই জার্মানি গোয়েবলস সাহেব হাইসে দেবে, বুঝলেন? এইসব কথা বলেন না, বরং বলা যায় এটা থেকে কিভাবে আমরা বেরোতে পারি। এই 153টা অটো এমপি সিটে আমাকে বলেন, আচ্ছা ওয়াকওভার না, আপনি যদি বলুক আপনার সঙ্গে কথা বলেন, ওনাকে বলতে দেন। আপনি যদি গণতন্ত্র চান, আপনি যদি এক ধরনের বৈধতা চান, আপনি বললেন যে সকল দেশের এরা দিছে, অ্যাপ্রুভাল দিছে, এসব কথা ধোপে টিকবে না। শুনেন, মুস্তাক যখন ইলেক্টেড বঙ্গবন্ধুকে মাইরে গভর্নমেন্ট ফর্ম করছিল, এই ইন্ডিয়ার অ্যাম্বাসেডার এসে কিন্তু কোলাকুলি করছিল। এটার কোনো বাস্তবতা আগেও প্রতিবাদ করেছি আমি, বঙ্গভবনে হাজির ছিলাম যখন সমস্যা আসে। সমস্যা কেন আসছিল শুনলেন? মোস্তাক কুলাঙ্গার খুনি এবং জিয়াউর রহমান এটাকে ইসলামিক প্রজাতন্ত্র করতে যাচ্ছিল। সমস্যা এসে তাকে ধমকালো, ইন্ডিয়ান আর্মি উইল ইনভেড। আমরা সেই কারণে বাংলাদেশকে প্রজাতন্ত্র বাংলাদেশ রাখার জন্য তাকে। আচ্ছা, আমি সময় নেই, আমি শুধু এটুকুই বলতে চাই যে এক ধরনের বৈধতা গভর্নমেন্ট পেতে পারে যদি ওই 153 জন অটো এমপি রিজাইন করেন, ওখানে যদি আবার এখন বাই ইলেকশন দেওয়া হয়, তাহলে এক ধরনের বৈধতা তারা আসতে পারে। এটা দিতে অসুবিধা কি? গভর্নমেন্ট ইচ্ছে, সংবিধানে কি তারা রিজাইন করবে? এটা ইট উইল বি আ পার্টি ডিসিশন। কেন? কনস্টিটিউশনে কোনো বাধা নাই। নিশ্চয়ই বাধা। কেন বাধা? ওয়ান্স ইলেক্টেড ইউ আর ইলেক্টেড। কেন? সে রিজাইন, ওয়ান্স ইলেক্টেড সে রিজাইন করতে পারে না? ওয়াই শুড রিজাইন? তাহলে ইম্প্যাসিভ থেকেই আপনার লেজিটিমেট এমপি, কিন্তু গণতন্ত্রের স্বার্থে ইন দ্য আই অফ দ্য ওয়ার্ল্ড, ইন দ্য আই অফ দ্য কনস্টিটিউশন, ইন দ্য আই অফ ইন্টারন্যাশনাল ল, আই এম লেজিটিমেট। কিন্তু আপনি লেজিটিমেট, আপনি বলতেছেন লেজিটিমেট, আপনি যেসব জায়গায় 1% এই দানে ভোট হয় নাই, সেখানে কিসের লেজিটিমেট? পাবলিকের দৃষ্টিতে লিগালি আপনি কারেক্ট, কিন্তু মরালি যে গভর্নমেন্টের কোনো স্ট্যান্ডিং নাই। সো ইউ সে লিগালি কারেক্ট, আই এম কারেক্ট। সবকিছু আইনের মাধ্যমেই চলবে। আপনি ফলো দিল। এরপরে
এরপরে যখন 300টা সিটেও তো এরকম হতে পারে, সেটাও তো আইনি ভাবে কারেক্ট হবে। 300টা সিটেও তো এটা সম্ভব হবে এইভাবে যদি করেন আপনি। আপনি শুনেন, আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের নাগরিক। এই অটো এমপিরা কিভাবে গোল দিয়ে যাবে এটা রেফারি। আচ্ছা শুনেন, এই অটো এমপিরা কিভাবে এমপি হয়েছে এগুলো আমাদের জানা আছে। এসব কথা বইলা কোনো কাজ হবে না। এখন শেখ হাসিনার গভর্নমেন্ট ইচ্ছে করলে তারা এই 153টা বা মতান্তরে 154টা অটো এমপি রিজাইন করে গেলে সেখানে যদি একটা বাই ইলেকশন দেয়, সেই ইলেকশন যারা উইন করে আসতে পারে, এক ধরনের আসতে পারে। এটা যদি ধন্যবাদ ধন্যবাদ মিস্টার মুসা। বাংলাদেশের মধ্যে এনার্জি মিস্টার আব্দুল হক, বাংলাদেশ অবরোধ করবে, প্লিজ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মিস্টার আব্দুল হক। তাহলে বাংলাদেশে মিস্টার মোহাম্মদ মুসা প্লিজ বাংলাদেশে কিয়ামত করে দেবে। প্লিজ মিস্টার আব্দুল হক, কনক্লুডিং রিমার্কস। আমার অ্যাকচুয়ালি এই মুহূর্তে আর বলার কিছু নাই, শুধু এতটুকু বলবো যে আমরা একটা সেন্সিবল জায়গায় আসা উচিত, কারণ বাংলাদেশের অর্থনীতি একটা উত্থানের পর্যায়ে কিন্তু আছে এবং এই রাজনৈতিক হাঙ্গামা মারাত্মকভাবেই কিন্তু আমাদের সেখান থেকে বঞ্চিত করতে পারে। এবং যেখানে টোটাল দেশের মানুষ, শ্রমজীবী মানুষ, উদ্যোক্তা মানুষ, ছোটোখাটো ব্যবসায়ী, পেশাজীবী সবাই কিন্তু কাজ করতে চাচ্ছে, সবাই কিন্তু উন্নতির অবদান রাখতে চাচ্ছে, সেখানে কেবল রাজনীতি এবং শাসন ব্যবস্থা কিন্তু আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেজন্যই কিন্তু আপনার একটা দক্ষিণ আফ্রিকার উদাহরণটা যদি টানি শেষ করার আগে, প্রয়াত নেলসন ম্যান্ডেলার প্রতি সম্মান রেখে বলি, তিনি রক্তাক্ত অধ্যায়কে কিন্তু ঘুরিয়ে একটা পৃথিবীর ইতিহাসে নতুন একটা মানবিক ইতিহাস তৈরি করেছে। আমার বিশ্বাস রাজনৈতিক নেতারা সাধারণ একটা দেশে পরিণত করেছে। আমি কিছুদিন আগে ঘুরে এসেছি অ্যাবসলিউটলি, এবং সেখানে অন্য দেশের মানুষ সাদা এবং কালো, আমাদের দেশে একই দেশের মানুষ আমরা দুইটা দলে বিভক্ত হয়ে যদি এতটুকু না পারি, তাহলে এটা হবে ইতিহাসের সবচেয়ে বড় বিয়োগান্তক বিষয় এবং অত্যন্ত মর্মান্তিক। সেজন্য আমার বিশ্বাস যে আমাদের রাজনৈতিক নেতারা নিঃসন্দেহে আজকের প্রধানমন্ত্রী এবং বেগম জিয়া তারা কিন্তু অনেকবারই ক্ষমতায় ছিলেন, তারা ছাড় দিয়ে হলেও মানুষের যুদ্ধক্ষেত্রেও কিন্তু সমঝোতা করে, একদিকে যুদ্ধ চলে, ফ্ল্যাগ লাগিয়ে কিন্তু আলোচনা হয়। আমার বিশ্বাস যে সমঝোতায় আসেন, অর্থনীতিকে এগোতে দেন এবং বাংলাদেশের মানুষ এগোতে চাচ্ছে। আমার বিশ্বাস যে তারা যদি সমঝোতা করেন তাহলে তারা ইতিহাসে অমর হয়ে থাকবেন এবং বাংলাদেশের মানুষ উন্নতি করার একটা পথে যেতে পারে। অন্যথায় আমাদের জন্য কেউ অপেক্ষা করবে না, নদীর পানি, স্রোত কিংবা সময় কোনোটাই আমাদের জন্য অপেক্ষা করবে না, সবই কিন্তু আমরা হারাবো। আমি আশঙ্কিত, কারণ এখানে বিনিয়োগকারীরা কিন্তু এসে আবার মুখ ফিরে চলে যাচ্ছে। তারা কিন্তু মনে করছে যে এখানে একটা সমস্যা তৈরি হবে এবং তারা বিনিয়োগ করতে আসতে চাচ্ছে না। দর্শক আমরা অনুষ্ঠানের, উনি দক্ষিণ আফ্রিকার উদাহরণ দিয়েছেন, ভিয়েতনামের নয়। দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনারা মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয়মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার মোহাম্মদ মুসা, ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, মিস্টার আব্দুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দর্শক মণ্ডলী, সাধারণভাবে আমি একটু শান্ত প্রকৃতির এবং শান্ত থেকে যেভাবে অনুষ্ঠানের সমাপ্তিটা টানতে চাইছিলাম, কিন্তু অনুষ্ঠানের যে উত্তেজনা ইতিমধ্যেই তৈরি হয়েছে তার উত্তাপ আমার মধ্যেও খানিকটা আছে এবং সে কারণে হয়তো যেভাবে আমি অনুষ্ঠানের ইতিটা টানতে চাইছিলাম সেভাবে হবে না। অনেক দর্শকই হয়তো এই অনুষ্ঠান থেকে খানিকটা আহত বোধ করতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং আমার অতিথিরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে যেভাবে চিত্রায়িত করেছেন, আমি সেই শব্দগুলো হয়তো পরে আলোচনায় টেনে আনবার চেষ্টা করব। তার একটা প্রতিফলন এখানেও রয়েছে। অনেকেই হয়তো আমার প্যানেল নিয়েও দুঃখ প্রকাশ করতে পারেন, কিন্তু আমি আরেকবার অনুষ্ঠানের শুরুতে যেমন আমার অতিথিদের পরিচয় করে দিয়েছিলাম, তেমনি সেই পরিচয়টা আবার স্মরণ করে দিতে চাই। আমার ডানে যিনি রয়েছেন তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব, তিনি মুজিবনগর মুক্তিযোদ্ধা অফিসার, PCS মুজিবনগর মুক্তিযোদ্ধা অফিসার সমিতির মহাসচিব। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুদ্ধ বিষয়ক সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। দশকের পর দশক বাংলাদেশের সর্বোচ্চ ভবনটি অর্থাৎ রাষ্ট্রীয় ভবন যেটি বঙ্গভবনে কাজ করেছেন, তার সামনে একাধিক গ্রন্থ রয়েছে ইংরেজি এবং বাংলা ভাষায় লেখা, বিশাল আকারের, বিশাল সাইজের তার লেখা। আমার বায়ে যিনি, তিনি বিজ্ঞানের ছাত্র, সর্বোচ্চ ডিগ্রি নিয়েছেন, PhD করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আমার একেবারে টেবিলের বা প্রান্তে যিনি,
তিনি বাংলাদেশের সর্বোচ্চ ট্রেড বডি সেটি নির্বাচিত একজন পরিচালক। তার আলোচনা শুনলেই বোঝা যায় যে তার লেখাপড়ার ডেপথ কতখানি আছে, বিশ্ব সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে তার কতখানি জানাশোনা আছে। তারপরেও এই তিনজনের উপস্থিতিতে এই আলোচনা হয়তো অনেকের কাছেই পছন্দ হবে না, কিন্তু এটি হচ্ছে বাস্তবতা। কেননা বাংলাদেশে এখন যে রাজনীতি চলছে সেই রাজনীতিকে আমার এক অতিথি চিত্রায়িত করতে গিয়ে বলছিলেন এটি আসলে কোনো আদর্শের লড়াই নয়, এটি হচ্ছে ক্ষমতা দখলের লড়াই, ক্ষমতায় টিকে থাকবার লড়াই, ক্ষমতায় যাওয়ার লড়াই, এবং এটি আসলে দুটো দলের লড়াইও নয়, এটি হচ্ছে দুটো পরিবারের মধ্যকার লড়াই। এবং যিনি এখানে ব্যবসায়ী নেতা কথা বলছিলেন তিনি বাংলাদেশের অপার সম্ভাবনার কথা বলছিলেন এবং বাংলাদেশ উন্নয়নের অনেক ট্রেন মিস করেছে সেটি বলেছেন, এবং সামনে যে ট্রেনগুলো আছে সেগুলো মিস করতে চলেছে বলে আকার ইঙ্গিত দেবার চেষ্টা করেছেন। এবং বলতে গিয়ে তিনি এই বিভাজনের রাজনীতি যেটি সেটিকে তুলে আনবার চেষ্টা করেছেন এবং আমাদের প্রধান রাজনৈতিক দলের নেতা নেত্রীকে মাটিতে নামবার কথা বলেছেন, প্রশ্ন তুলেছেন বাংলাদেশের গন্তব্যটা কোথায়, এবং স্মরণ করিয়ে দিয়েছেন যে জনগণকে বাদ দিয়ে আসলে যখনই কেউ কোনো কিছু করতে চেষ্টা করেছে তার পতনটা সুনিশ্চিত হয়েছে, অন্তত এই উপমহাদেশের চিত্র তাই বলে। এবং জনগণকে পেছনে ফেলে কেউ এগোতে পারে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, প্রধান দলগুলো, প্রধান নেতা নেত্রীদের সঙ্গে কতটা আছে সেটি একটু যদি নিরপেক্ষ শব্দের প্রতি অনেকের অ্যালার্জি আছে, কিন্তু সেভাবে যাচাই করতে গেলে তারা অনুধাবন করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। চিত্র হিসেবে এখন যারা আন্দোলন করছেন তাদের দিকে তাকালে বোঝা যায় তাদের ডাকে কতটা মানুষ নামছে। আবার যারা ক্ষমতায় আছেন তারা যে নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় এসেছেন সেই নির্বাচনে তাদের দলের নেতাকর্মী সমর্থক হিসেবে এনলিস্টেড যারা আছেন তারা কতজন ভোট দিতে ভোট কেন্দ্রে গিয়েছিলেন সেটি দেখলেও বোঝা যাবে। এবং এখানে তোষণ করবার যে রাজনীতি এবং দলীয়করণের যে রাজনীতি সেটি বাংলাদেশকে কীভাবে পঙ্গু করে দিয়েছে তার খানিকটা চিত্র আলোচনা বোধহয় এই আলোচনা থেকেও উপলব্ধি করা যাবে, এই আলোচনার ধারণ দেখেও। এবং সবাই এখানে একটা প্রয়াস, লক্ষ্য, সেটি হচ্ছে যে ব্যক্তির গুডবুকে সবাই থাকতে চান এবং সেটি থাকতে গিয়ে যে বৃহৎ জনগোষ্ঠীর ব্যাডবুকে তারা পড়ে যান সেটি কিন্তু কেউ বিবেচনার মধ্যে দেন না। এবং ইতিহাস নিয়ে আমরা অনেক বেশি চর্চা করি কিন্তু বোঝার চেষ্টা করি না যে ইতিহাস থেকে কেউ কাউকে মুছে ফেলতে পারবে না। যার যেখানে যতটুকু অবদান আছে সেটুকু অবদান তাদেরকে দিতে হবে এবং সেটি কেউ না দিলেও অটোমেটিক্যালি সেই অবদানের জায়গায় তারা থাকবেন। এবং অবস্থা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, সেটিও আমার ওই ব্যবসায়ী নেতা যিনি এখানে কথা বলছিলেন তার কথা সূত্র ধরেই বলতে হয়, আসলে অবরুদ্ধ হচ্ছে গোটা বাংলাদেশের রাজনীতি এখন, এবং বাংলাদেশের জনগণ অবরুদ্ধ, বাংলাদেশের ভবিষ্যৎ অবরুদ্ধ, এবং এ থেকে মুক্তি দেবার জন্যে যাদের উপরে বাংলাদেশকে নির্ভর করতে হচ্ছে তারা কতটা দিতে পারবেন সেটি নিয়ে সংশয়ের যথেষ্ট পরিমাণে অবকাশ রয়েছে। তবে সমস্যা যেটি যে তারা যদি মুক্তি না দিতে পারেন সবচেয়ে বড় বিপদে কিন্তু তারা আছেন। বাংলাদেশের মানুষের ইতিহাস বলে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আলোচনা এসছে, এ জাতি একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে, বারবার এখানে গণতন্ত্র হুঁচট খেয়েছে, মানুষ বারবার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু বিপদে এই গণতন্ত্রকে, এই দেশকে, এই দেশের মানুষকে, অর্থনীতিকে যারা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছেন তাদের বিপদটা কিন্তু সবচাইতে বেশি। এবং এমন একটা পরিস্থিতি হয়তো দাঁড়াতে পারে যে তারা হয়তো আর ঘুরে দাঁড়াবার সময় এবং সুযোগ পাবেন না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।